শুভ সকাল। দিনটা বৃহস্পতিবার এবং সকাল ৮টা। যখন বৃহস্পতিবার এবং সকাল ৮টা তখন রিশাদ হাসানের সঙ্গে চলতে থাকে আজ সকালে বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান। চারিদিকে শরতের শারদ সম্ভার, সূর্য, সুন্দর একটা সকাল এবং এই সকাল দিয়েই কিন্তু আসলে একটা সুন্দর দিনের সূচনা, এবং সুন্দর দিনের সূচনা যখন শুরুই হচ্ছে, সুন্দর দিনটাকে আমরা একটু পেছনের দিকে ফিরে যাব, সেখানে জানার চেষ্টা করব ইতিহাসের এই দিনে কি ঘটেছিল আজ। আজ 30 সেপ্টেম্বর বৃহস্পতিবার 2021। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো আজকে জেনে নিব। 1882 সালের এই দিনে প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট চালু হয়। 1928 সালে পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়। 1860 সালে ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়। 1929 সালে বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে। 1993 সালে এই দিনে ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে 20,000-এরও বেশি লোকের প্রাণহানি ঘটে। আজকের এই দিনে 1207 সালে জালালউদ্দিন রুমি, তিনি ছিলেন পারস্যের কবি, তার জন্ম হয়। 1962 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই দিনে জন্মগ্রহণ করেন। 1875 সালে শিক্ষাবিদ পেরিচরণ সরকার মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও 19 শতকের বাংলার পাঠ্যপুস্তক রচয়িতা। শুরুতে যেমনটি বলেছিলাম যে একটা সকাল যেভাবে যত সুন্দরভাবে শুরু করা যায়, আসলে সারা দিনটা ততখানি সুন্দর। এবং সকালবেলা কিন্তু আসলে সবচেয়ে বড় যে আমাদের যে অভ্যাসটা কাজ করে সেটা হলো পত্রিকার পাতায় চোখ রাখা। তাই আজকে চোখ রাখবো দেশের প্রধান প্রধান সংবাদপত্রগুলো আজ কি শিরোনাম করেছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকগুলো রয়েছে। এবার আমরা দেখে নেব তারা আজ কি শিরোনাম করেছে। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, কিভাবে ফেরত গ্রাহকের টাকা, প্রয়োজনে প্রশাসনের কঠোর নজরদারি, বলছেন বিশেষজ্ঞরা। গুলি করে শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা, ধামাকায় কয়েকশো কোটি টাকা উধাও, ইউপি নির্বাচন ও দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক পুলিশ। এরপর আমার হাতে যে পত্রিকা রয়েছে সেই পত্রিকার নাম হলো দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ আজ যে শিরোনামগুলো করেছে সেখানে বলা হচ্ছে, টাকা উদ্ধারের চেয়ে গ্রেফতারে নজর, ই কমার্স গ্রাহকের ক্ষতিপূরণ বহুদূর, ভুল পথে পরিচালিত হচ্ছে মামলা, টাকা পেতে হলে ফৌজদারির বদলে করতে হবে দেওয়ানি মামলা। ধামাকায় অ্যাকাউন্ট ফাঁকা, নিম্নমানের বিটুবিন আমদানি, শোকজ আরো 2 আমদানিকারককে। এরপর দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ আমার হাতে রয়েছে। দৈনিক প্রথম আলো আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, শনিবার থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস সপ্তাহে 2 দিন, রোনালদো উদ্ধার ম্যানচেস্টার ইউনাইটেড, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা, উখিয়ার সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত 1। দৈনিক সমকাল পত্রিকা এই মুহূর্তে আমার হাতে রয়েছে। দৈনিক সমকাল আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, বিলুপ্তির পথে 20 দলীয় জোট ও ঐক্যফ্রন্ট, প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা দেয়ার রেকর্ড, মাধ্যমিক শিক্ষায় পদে পদে অনিয়ম, ঘাটে ঘাটে ঘুষ, 6.5 মাসের মৃত্যু সর্বনিম্ন। ডেইলি সান এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ডেইলি সান যে শিরোনামগুলো করেছে সেখানে বলা হচ্ছে, ড্রাগ ডিলিং স্টিল অন ডিসপাইট ক্র্যাকডাউন। এরপর আমার হাতে রয়েছে বাংলা নিউজ 24। বাংলা নিউজ 24 আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, 21 অক্টোবর খুলবে জাবির আবাসিক হল, ঘুষ না দেয় জমি রেজিস্ট্রি হয়নি প্রতিমন্ত্রীর, দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ নিহত, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন। এই ছিল আমার হাতে থাকা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকগুলোর সংবাদ শিরোনাম।
এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। বিস্তারিত আলোচনায় যাওয়ার জন্য আজ আমাদের সঙ্গে যিনি যুক্ত আছেন তিনি অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজ, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ডক্টর এ কে এম শাহনেওয়াজ, আপনাকে শুভ সকাল জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাইবো সেটি হলো সম্প্রতি ই কমার্স বাণিজ্য নিয়ে প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে এবং বিশেষ করে আসলে গ্রাহকের টাকা পাবার যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আসলে সবচেয়ে বেশি সংশয় দেখা দিয়েছে। কারণ অতীতেও আসলে যেই এমএলএম কোম্পানিগুলো বাংলাদেশে এসেছিল তারা যখন আসলে জনগণের টাকা আত্মসাৎ করেছে তখন কিন্তু সেই টাকাগুলো এখনো পর্যন্ত জনগণ ফেরত পাননি। তো সেক্ষেত্রে আসলে এই ই কমার্স বাণিজ্যের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ আছে সেই প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে মানে সেই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টাকা ফেরত পাওয়া যেতে পারে, আপনি কি মনে করেন? দেখুন, আমার চিন্তা ভাবনা, গবেষণা বিষয় তার সাথে যদিও এইসব অর্থনৈতিক কর্মকাণ্ড খুব মেলে না, তবুও একজন নাগরিক হিসাবে যে সংকটের মুখোমুখি এখন আমরা অনেকেই হয়েছি ই কমার্সের সুযোগ নিয়ে বা এর অপব্যবহার নিয়ে, সেখানে তো আমাদের কিছু চিন্তা থাকতেই পারে। তো সেই চিন্তা থেকে আমরা যেটা দেখছি যে বিষয়টা তো এই আধুনিক যে যন্ত্রযুগ, এই সময়ে তো খুব জরুরি একটা বিষয় যে মাধ্যমগুলো পরিবর্তন করা। আমি লন্ডনে দেখেছি, এর আগে দেখেছি যে আমরা যারা বাইরে থেকে আসি কয়েন দিয়ে আমরা বাস ট্রামে চলতে পারতাম, ট্রেনে চলতে পারতাম। এখন কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছে সব অর্থাৎ কাগজে টাকার আর কোনো ব্যবহারই নেই। ফলে জগৎ এগুচ্ছে, আমাদেরও তো এগুতে হবে নানা ক্ষেত্রে, সে চেষ্টা আমরা করছি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে একটা দুটো কেস না, তো এটা হরদম আমরা দেখে আসছি। যেমনটি আপনি বলছিলেন যে ই কমার্স বিভিন্ন নামে এগুলো ব্যবসা প্রতিষ্ঠান খুলছে এবং সেই প্রতিষ্ঠানের এবং হযবরল দশা প্রায়ই দেখছি যে অর্থ লুণ্ঠন হচ্ছে, পাচার হচ্ছে এবং হাই হাই কোম্পানির দিকে সেগুলো এগিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ বিনিয়োগকারী সাধারণ মানুষ ধরা পড়ছে, সংকটে পড়ছে। তো এটাই কতগুলো জিনিস আছে। এখন যদি আপনি যে প্রশ্ন করলেন কি করে এর থেকে উত্তরণ করা যায়, তার আগে বুঝতে হবে যে আমাদের কতগুলো লুফলস আছে। যেমন এই যে হঠাৎ করে হলে মানুষ না হয় বুঝতে পারেনি এরকম কথা বলা যেত, কিন্তু এর মধ্যে অনেক বড় বড় কোম্পানি ধরা পড়েছে এবং তারা আটকও হয়েছেন অনেকে, ইত্যাদি ঘটনাগুলো। তারপরে আবার নতুন নতুন ঘটনা কি করে ঘটে, এই ধরনের প্রতিষ্ঠান আসে, তার দেখভাল করার কি এই দেশে কেউ নেই, কোনো সব প্রতিষ্ঠান নেই? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এরা করছেন যখন সংকট বড় হয়ে দেখা দিচ্ছে তখন এ নিয়ে নাড়াচাড়া হচ্ছে, আইন আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে সক্রিয় একটি দশা। এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে সাধারণ মানুষের যে মানসিকতা, যারা এর সাথে যুক্ত হয়ে সর্বশান্ত হচ্ছেন, তারাও সাংঘাতিক ভাবে আমি দেখছি যে একটা লোভের মধ্যে পড়ে যাচ্ছেন। একটা যুক্তি গ্রাহ্য ব্যাপার আসছে না, যে বিশাল লাভ দেখাচ্ছে, এই বিশাল লাভটা যে কোথা থেকে আসবে তাও বোঝা যাচ্ছে না এবং পঙ্গপালের মতো তারা অনেকেই ঝুঁকে পড়ছেন এবং অনেকটা স্বাভাবিক নিয়মেই বলবো ধরা খেয়ে যাচ্ছেন, সংকটে পড়ছেন। এখন কথা হচ্ছে দুটো এর থেকে বেরোনোর। একটা হচ্ছে এই পরিস্থিতির সৃষ্টি না হওয়ার জন্য, সৃষ্টি হওয়ার আগেই এদের সম্পর্কে স্পষ্ট ধারণা সরকারি এজেন্সিগুলোর, সংস্থাগুলোর রাখতে হবে। এটা তাদের একটা ব্যর্থতা। তারা বারবারই সংকট হচ্ছে এবং সংকট হওয়ার পরে সচেতন হচ্ছে। তাহলে কেন আগে হতে পারছে না, এই ব্যাপারটি খুলে দেখতে হবে, খুঁজে দেখতে হবে এবং সেই ব্যাপারে প্রতিবিধান আগে থেকেই করতে হবে যে কি রক্ষা কবচ করে ই কমার্সটাকে গতিশীল করা যায়, মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায় এবং তা নিয়ে সন্দেহের অবকাশ না থাকে। সেটি আমাদের প্রথম করতে হবে। দ্বিতীয় যে কথা শুনছি আমি জানি না এর বস্তুনিষ্ঠতা কতটুকু বা এটা কিভাবে কার্যকর হবে, যারা লগ্নি করেছেন তারাও এখন বিক্ষোভ করছেন, যাদের অ্যারেস্ট করা হচ্ছে তাদের ছেড়ে দিতে বলছেন। তাদের একটা যুক্তি হয়তো আছে যে তারা যদি বন্দিই থাকেন তাহলে তাদের কাছ থেকে আদায় করা যাবে কি করে। তো সেগুলো সরকারি ব্যবস্থা যারা করেন, বিবেচনা যারা করেন, তারা কিন্তু এগুলো নিয়ে তাদের ভাববার কথা এবং তারা নিশ্চয়ই ভাববেন। এটি একটি ব্যাপার হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে সরকারকে
কঠোর হয়ে যে কোনো ভাবেই হোক এই গ্রাহকদের যতটুকু রক্ষা করা যায় সেই রক্ষা করে পরবর্তী বিধানগুলো খুব শক্ত হয়ে। ডক্টর এ কে এম শাহনাজ, আমার এটুকুই আমার আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্নটি হলো যে রোহিঙ্গার শীর্ষ নেতা যাকে বলা হচ্ছিল এ কে এম মহিবুল্লাহ, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আসলে বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? কারণ সর্বশেষ আসলে তার বেশ কিছু আমরা মুভমেন্ট দেখতে পেরেছি এবং সেই সব জায়গায় আসলে তিনি একটি বড় সমাবেশ করেছিলেন এবং তিনি রোহিঙ্গাদের শীর্ষ নেতা হিসেবেও স্বীকৃতিও পেয়েছিলেন। আসলে তার মৃত্যুর বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটি তো ভালো বলতে পারবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এগুলোর খোঁজ খবর রাখেন। আমরা সাদা চোখে বাংলাদেশে যেরকম ঘটনা দেখি, বাংলাদেশের বাইরেও দেখি, তা হচ্ছে কে কার জন্য হার্মফুল হয়ে যাচ্ছে। এখন এই শীর্ষ নেতা মায়ানমারের জন্য ক্ষতিকর, না বাংলাদেশের যে স্বাভাবিক গতিতে চলছে রাজনীতি কূটনীতি তার জন্য ক্ষতিকর, না কি? এটা আগে এই সমস্ত খুনোখুনির আগে সেই প্রশ্ন তো হঠাৎ করে একজন রোহিঙ্গা নেতা খুন হয়ে যাবেন, এটা সাধারণ একটি ঘটনা হিসেবে নিলে চলবে না। ফলে এখানে কার কি লভ্যাংশ তোলার আছে এটা হচ্ছে বড় কথা। এবং সেটা যদি দেশের বাইরের হয় তা একরকম, তার সলিউশন গুলো আমাদের এখান থেকে নেওয়া খুব সহজ নয়। আর যদি এটা অভ্যন্তরীণ কোনো চিন্তা ভাবনা থাকে এবং সেখানে সরকারের দিক থেকে যদি পরিষ্কার থাকেন, তাহলে সরকারের সংস্থাগুলো এই ব্যাপারটি আলোতে আনবেন। আমরা আশা করি আলোতে এই জন্যই আনবেন যে ভবিষ্যতে এই ধারাক্রমগুলো যাতে অব্যাহত না থাকে তা থেকে মুক্তির জন্য, এবং যথাযথ ব্যবস্থা নেয়ার যেগুলো থাকে সেগুলো নেয়া। আর না হলে অন্য কোনো তৃতীয় পক্ষ থাকলে তাকে তো খুঁজে বের করে তাকে শাস্তির আওতায় আনতেই হবে। এই ব্যাপারগুলো ওইভাবে না দেখলে, ঢালাও ভাবে সাদামাটা ভাবে দেখলে আমার মনে হয় না এর একটা সত্যিকার অর্থে উত্তর বেরিয়ে আসবে। সমাধান বলবো না, উত্তর বেরিয়ে আসাটা দরকার, সেটা বেরিয়ে আসবে। শাহনাজ, আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিলুপ্তির পথে ২০ দলীয় জোট এবং ঐক্য ফ্রন্ট, এই দুটো রাজনৈতিক সংগঠনেরই বা এর সাথে যে রাজনৈতিক সংগঠনগুলো জড়িত ছিল তাদের সকলেরই আসলে কার্যক্রম কার্যত একেবারেই কমে গেছে এবং সেই সাথে তাদের আসলে নির্বাচনের আগে যেরকম মাঠ সরগরম করা একটি বিষয় ছিল সেই জায়গাটি কিন্তু এখন আর নেই। আসলে বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? শুধুমাত্র নির্বাচনের আগেই কেন এ ধরনের জোট বা ফ্রন্ট গঠিত হয়, নির্বাচনের পরে আসলে এদের কার্যক্রম কেন থাকে না? আপনি কি মনে করেন? দেখুন, আমরা একটা চরম রাজনৈতিক সংকটে সময় কাটাচ্ছি এখন। সংকটটা এই জন্য যে সরকার পক্ষ সবল, বহিরাঙ্গে যদি আমরা দেখি সবল রাজনীতির দিক থেকে, কিন্তু সেটা তো একটা দেশের জন্য একেবারেই সুস্থ কথা না। যদি প্রতিপক্ষ অর্থাৎ যেগুলো বিরোধী রাজনীতি বলি সেগুলো যদি সবল না হয় পাশাপাশি, তারপর না রাজনৈতিক কৌশল বুদ্ধিমত্তা ইত্যাদির মধ্য দিয়ে জনগণের আস্থার মধ্য দিয়ে কতটা এগিয়ে যাবে প্রশ্ন আসে। কিন্তু এই আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়কালে তাকে চেস করা যেটা বলি খেলার মাঠে, ওই রকম কোন সবল বিরোধী পক্ষ নেই। অভিযোগ আছে যে সরকার করতে দেয় না ইত্যাদি, এটা সব যুগে সব দেশের সরকার এবং বিরোধী পক্ষ যার যার রাজনৈতিক কৌশল নেবেনি, কিন্তু এগুলোর মধ্য দিয়ে সাস্টেইন করার ব্যাপারটি হচ্ছে বড় কথা। কিন্তু এই দিক থেকে আমাদের ওই সোকল্ড বিরোধী দল যদি বলি ওইভাবে তো নেই, তাদের ভয়ানক একটা দুর্বলতা চলছে। এই দুর্বলতার পেছনে রাজনৈতিক প্রজ্ঞারও একটা অভাব দেখতে পাচ্ছি নেতৃত্বে, এবং সেটা করে যে বড় দুটো দল আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই আপনি বললেন নির্বাচন ইস্যু সামনে রেখে তো একসময় ২০ দলীয় জোট হয়েছিল, এবং এইসব জোট তখনই আমরা বলেছিলাম লিখেছিলাম যে এইসব জোটের অনেকেই আছেন যেগুলো ওয়ান ম্যান শো টাইপের দল, শুধু সংখ্যা বাড়াতে ২০ দলীয় ১৫ দলীয় এইসব বলার জন্যই যেন এরা এখানে আসছে। দ্বিতীয়ত এদের মধ্যে আবার অনেককে দেখা যায় যে একেবারেই রাজনৈতিক আদর্শের দিক থেকে বিপরীত মেরুর মানুষ। কেউ একেবারে মুক্তিযুদ্ধ নিয়ে দল করেন, সংখ্যা যাই হোক, আবার পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও তাদের সাথে যুক্ত হয়। তখনই আমাদের মন্তব্য ছিল যে এইভাবে একটি জোট
খুব শক্ত অবস্থান থাকতে পারে না। থাকে কিছুটা, যদি নির্বাচনে ভালো ফলাফল করে তারা সামনে আসতে পারেন। তো বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট সেই অবস্থায় আসতে পারেনি কখনো। ফলে ধীরে ধীরে সেই জোট ভার হয়ে দাঁড়ায় এইসব বড় দলের জন্য। এই ভার বহন করা একটা সময় সংকট হয়ে যায়। সেই সংকটে অনেকদিন থেকে বিএনপি পড়েছে এবং সেই কারণে এখন তাদের রিথআউট করতে হচ্ছে, জোট ভেঙে যাচ্ছে, নতুন করে নেয়া। কিন্তু আমার মনে হয় না যে ভাবে বিরোধী দলীয় রাজনীতি চলছে, যে বক্তব্যগুলো প্রতিদিন দেখছি সেগুলো জনগণকে সম্পৃক্ত করে যে পজিটিভ রাজনীতি যেটা, সেই পথে হাঁটতে দেখছি না। শুধু বিবৃতি, প্রতিদিন যে বিবৃতিগুলো আমার মনে হয় না সাধারণ মানুষ আর শুনতে চায়। সেগুলো না করে প্রকৃত অর্থে যে রাজনীতি, সেই দিকে না গেলে এই নির্বাচনকে সামনে রেখে দল আবার সেই নির্বাচনে তো শোনা যাচ্ছে, বলছে যে আমরা অংশ নেব না ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু ইনফরমেশন চলে যায় নিজের দলের কর্মী নেতাদের মধ্যে। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে এম শাহনেওয়াজ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত রাখার জন্য। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজ এবং তিনি সংবাদপত্র বিশ্লেষণ করছিলেন। এবার আমরা যে কাজটি করব সেটি হলো আমরা একটু আবহাওয়ার খবরাখবর জানবো, জেনে নেব যে আজকের আবহাওয়া পরিস্থিতি আসলে কেমন হতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা ও ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়। এবার জানিয়ে দেব আজকের সারাদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দেশের প্রধান প্রধান বিভাগীয় শহরগুলোর। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.7 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের খবরাখবর। আজ সকালে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 50 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 47। এই ছিল আজকের দিনের পরিস্থিতি, অর্থাৎ আবহাওয়া আজ কেমন আচরণ করবে সেই পরিস্থিতি। তবে আজ ভাগ্য আপনার সাথে কোন পথে হাঁটবে, কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে, তাই জানবো এখন আজকের রাশিফলে। বরাবরের মতোই আজকে আমাদের সঙ্গে আজকের কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে তা জানাবেন জ্যোতিষবিদ কেসিপাল। কেসিপাল, শুভ সকাল আপনাকে। আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী এবং কৌশলী হতে হবে। এবার বৃষ রাশি
জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তবে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয় সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে। এবার মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটতে আরম্ভ করবে, সুদিনের সূর্য উদিত হবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার বা ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা রায় পক্ষে আসতে পারে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়িত হবে। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর না করাই সমীচীন হবে। তাছাড়া সন্তানদের আচরণ ও শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হতে পারে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। অবশ্য মন ধর্ম, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীরা নিত্য নতুন চমক দেখাতে সক্ষম হবেন। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে পারেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হতে পারে। তাছাড়া শত্রুরাও পরাস্ত হতে বাধ্য হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। তাছাড়া দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক কলহ বিবাদের মীমাংসা হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী ও সঞ্চয়ী মনোভাবাপন্ন হওয়ার আবশ্যকতা রয়েছে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে। সেই সঙ্গে ভাই বোনের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। তাছাড়া চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় আপনাদের কেরিয়ার এবং বিজনেস ভাগ্যকে চাঙ্গা করতে সক্ষম হবেন, যার ফলে দিনটি মৌজ মস্তিতে উপভোগ করবেন। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। মনে রাখবেন, পূর্ণ পকেট শূন্য করে তুলতে পারে, এমনকি দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। বিবাহযোগ্যদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা হিসেবে পণ্ড করে দিতে পারে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে যেমন সহযোগিতা পাবেন, তেমনি কর্ম ও ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করে চলবেন। তাছাড়া যাদের জীবন সাথী ও জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, তাই তো স্বাস্থ্য সচেতনতা মানতে হবে, এমনকি সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে দুই চাকার বাহন বর্জন করতে হবে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। মনে রাখবেন, সংকট কালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং উপরন্ত শত্রুদের সাথে হাত মেলাতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন, মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন, শত্রু বিরোধী পক্ষরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিদেশ গমনের স্বপ্নসাৎ বাস্তবায়নের দিকে ধাবিত হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামত গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতিও তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। অবশ্য প্রেমিক প্রেমিকাদের জন্য নিত্য নতুন চমক দেখাতে সক্ষম হবেন। সেই সঙ্গে যাদের প্রেম ভেঙেছে, বন্ধুত্বে ফাটল ধরেছে, এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য চলছিল, এগুলো পুনরায় জোড়া লাগার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আজকের রাশিফল আমাদেরকে জানানোর জন্য। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম যে আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে, তবে
অবশ্যই অবশ্যই ভাগ্যের চাকা ঘুরবে। বিশেষ করে একটা জায়গা থেকে আমরা বাঁচতেই পারি যদি আমাদের বাড়ির আশপাশ, আমাদের বাড়ির আঙিনা, আমাদের বাড়ির ছাদ, ফুলের টব এসব জায়গা পরিষ্কার রাখি। অর্থাৎ যদি সপ্তাহে জমে থাকে পানি 3 দিন, সেই পানিটি ফেলে দিন। সহজ কথা, তাহলেই আমরা আসলে ডেঙ্গুর প্রকোপ থেকে কিন্তু অনেকখানি বাঁচতে পারি। এবং বিশেষ করে এই শহরকে আমরা কিন্তু অনেক ভালোবাসি। নিঃসন্দেহে এই শহরের বাসিন্দাই যখন, বা আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার বাসিন্দা যখন আপনি, সুতরাং আপনার আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদেরই।